প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আইএফআইসি নিবেদিত এনটিভিতে সরাসরি সম্প্রচারিত আলোচনা ধর্মী অনুষ্ঠান। এই সময় সাথে আছে আমি মুকসিমুল হাসান এবং আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, তাদের সঙ্গে পরিচিত হব। তার আগে আমরা এক নজরে একটু দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো জেনে আসব। এনবিআর বিলুপ্তির একটি যে অধ্যাদেশ জারি হয়েছে, অর্থাৎ এনবিআর বিলুপ্তি করে রাজস্ব নীতি এবং ব্যবস্থাপনা বিভাগ যে দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটির প্রতিবাদে বা সেটি বাতিলের দাবিতে আগামীকাল থেকে ৩ কর্মদিবস কলম বিরতি পালনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। এ নিয়ে সাবেক চেয়ারম্যান তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে ক্ষমতা কক্ষিগত করে রাখতেই হয়তো তাদের ভিতরে এইরকম মানসিকতা কাজ করছে। আর অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি বলেছেন এনবিআর ভেঙে দুই ভাগ করা হলেও রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না। এটি একটি গুরুত্বপূর্ণ খবর। আরেকটি গুরুত্বপূর্ণ খবর, জঙ্গি মামলায় সাজা কমেছে, মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন। অর্থাৎ রমনা বটমূলে বোমা মামলায় জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মাওলানা তাজউদ্দিন এবং শাহাদাত উল্লাহ জুয়েলকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। অন্য আসামির সাজা 10 বছর কমিয়ে অন্য 9 আসামির সাজা কমিয়ে 10 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া 50,000 টাকা অর্থ জরিমানাও করা হয়েছে। আর আলোচিত মাগুরার শিশু আসিয়া ধর্ষণ মামলার রায় আগামী 17 তারিখ। এটি একটি গুরুত্বপূর্ণ খবর। মানবিক করিডোর প্রসঙ্গে আজকে বিএনপি নেতা উদ্বেগ প্রকাশ করেছেন, বিশেষ করে আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন মানবিক করিডোর নিয়ে অন্তর্বর্তী সরকার কারোর সাথে আলোচনা না করে সিদ্ধান্ত নিচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশকে যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা সেরকম একটি প্রশ্ন তিনি তুলেছেন। জাতীয় যুব শক্তি অর্থাৎ এনসিপির সহযোগী সংগঠন হিসেবে আগামী 16 মে তাদের আত্মপ্রকাশ হবে। সেটি আজকের মুখ্য সংগঠক তাদের নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি জানিয়েছেন। একটি সংবাদ সম্মেলন ছিল। প্রধান উপদেষ্টার সফর প্রসঙ্গে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি তিনি কথা বলেছেন। তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার জাপান সফরে মেট্রো রেলের নতুন সংযোগ, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর সহ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা হবে। আর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি এই উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত এটি নিয়ে খুবই উদ্বিগ্ন। এর বাইরে কিছুক্ষণ আগের একটি খবর, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুধু ভিসি না, সেখানকার ভিসি ডক্টর সুচিতা শর্মিন, প্রভিসি অধ্যাপক গোলাম রব্বানী এবং ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ মামুনুর রশিদকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং রাতে প্রজ্ঞাপন জানানো হয়েছে অন্তর্বর্তী ভিসি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলম দায়িত্ব পালন করবে। মূলত এই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব। পাশাপাশি আমরা সুযোগ পেলে একটু সংস্কার, নির্বাচন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। আমার আলোচনার জন্য যে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, প্রথমে একটু তাদের সাথে পরিচিত হব। আমার বামে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং তারপর রয়েছেন সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এনটিভি স্টুডিওতে আজকের আলোচনায়। আমি একেবারে শেষে যে কথাটি বলেছিলাম সেটি দিয়ে শুরু করতে চাই। সালাম ভাই, আপনার কাছ থেকে জানতে চাই, আওয়ামী লীগের নিষিদ্ধ প্রসঙ্গে ভারত বেশ কিছু কথা বলেছে। তার ভিতরে একটা যেমন উদ্বেগ প্রকাশ করেছে, তারা বলছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। ব্রিফিং করেছে আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা খর্ব হয়েছে বলে দেশটি মনে করে এবং গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত এটি নিয়ে চিন্তিত। ভারতের এই উদ্বেগকে কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ জানাই, আমার সহ আলোচক তাকেও ধন্যবাদ জানাই, যারা আজকের অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ। আজকের ভারত এটা উদ্বেগ জানানোর হলো তাদের দেশের স্বার্থের কারণে চিন্তা করে তারা উদ্বেগ জানাতে পারে। কারণ আওয়ামী লীগ সরকার তো তাদের মদতপুষ্ট ছিল। এই কথাটা আজকে যে গণতন্ত্রের কথা বলছে ওনারা, সেই সময় তো বলা উচিত ছিল যখন ভারতে যে তৎকালীন আওয়ামী সরকারের পররাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই তাদের মদত নেওয়ার জন্য সেখানে গিয়েছিলেন আর বলেছিলেন যে তারা তাদের যাতে ক্ষমতায় আনা হয় সেটার জন্য যা যা করা দরকার, যে সেই সময় কূটনৈতিক শিষ্টাচারটা কোথায় ছিল?
এই জন্যই বলবো যে আসলে এটা বাংলাদেশের মানুষ, এটা তো প্রকাশ্য, সারা বিশ্ব দেখেছে যে এটা তো কোনো ষড়যন্ত্র না, ষড়যন্ত্র করতেছিল। সেই ষড়যন্ত্রের জাল ভেদ করে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়াইছে। তো কাজে এটা তো কোনো মানে ষড়যন্ত্র বা আদার্স কিছু না। কারণ আমরা তো বারবার যেটা বলছি, যদি শেখ হাসিনা গণতন্ত্রের পথে থাকতো তাহলে তো আজকে এই পরিণতি তার হতো না। আমরা বারবার একটা রাজনৈতিক দল হিসাবে আমরা কিন্তু বিভিন্ন সভা সমাবেশে, টক শোতে, বিভিন্ন জায়গায় বলছি যে শেখ হাসিনা যে পথে হাঁটতেছে সেটা তার জন্যই মঙ্গলজনক না, দেশের জন্য না। যেমনি যেমন আজকে দেশটাকে, আজকে সে চলে গেছে, তার কি হয়েছে না হয়েছে সেটা সে বুঝুক, কিন্তু দেশটাকে তো একটা ক্রাইসিসের মধ্যে সে ঠেলে দিছে। আজকে দেশের গণতন্ত্রটাকে সে খায় ফেলছে, আজকে বিচার ব্যবস্থাটাকে শেষ করে দিছে, আজকে পার্লামেন্টকে শেষ করে দিছে, আজকে রাজনীতিটাকে শেষ করে দিছে, অর্থাৎ টোটাল রাষ্ট্র ব্যবস্থাটাকে সে ধ্বংস করে দিছে। তো সেই সময় তাদের এই রিয়াকশনটা কোথায় ছিল? এর জন্যই বলবো যে এটা অ্যাবসলিউটলি বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার এবং বাংলাদেশের মানুষ এটার সাথে সম্পৃক্ত। তাই মানুষের প্রতিবেশী রাষ্ট্র ভারত, আমরা অবশ্যই বলবো যে তাদের, আমাদের মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা ছিল একজন মুক্তিযোদ্ধা হিসাবে, অবশ্যই আমি সেটা স্মরণ করি। কিন্তু আমরা যেটা বলবো যে ভারতের সম্পর্ক রাখা উচিত বাংলাদেশের জনগণের সাথে, কোনো একটা বিশেষ দলের সাথে না। সেটা রাখতে যে বরঞ্চ ভারতের লিডারশিপই কিন্তু বাংলাদেশের জনগণের সামনে প্রশ্নবোধক পর্যায়ে চলে গেছে। কাজে এখনও ওই পথে না হেঁটে জনগণের সাথে তাদের সম্পর্ক করা উচিত, যে জনগণ কি চায়। এই দেশের জনগণ, আমরা সেই পাকিস্তানিরাও এরকম আমাদের বিরুদ্ধে অনেক কিছু করছিল, কিন্তু ফাইনালি যুদ্ধ করেই দেশটাকে আমাদের স্বাধীন করতে হয়েছে। তো এই বাংলাদেশের মানুষ কখনো মানে না, অত্যায়, জুলুম, নির্যাতন, ফ্যাসিস্ট, এগুলো কখনো বাংলাদেশে বেশি দিন টিকতে পারে নাই। তো কাজেই বলবো যে কোনো ফ্যাসিস্টের পক্ষে না যেয়ে, পরাজিত ফ্যাসিবাদের পক্ষে না যেয়ে এবং বাংলাদেশটাকে তাদের বাজার হিসাবে চিন্তা না করে জনগণের সাথে যাতে সম্পর্ক রাখা হয়, সেইভাবেই ভারত যদি চিন্তা করে তাহলে উভয় দেশের জন্য ভবিষ্যৎটা মঙ্গল হবে। ওকে, আমরা একটু সারোয়ার তুষার এটা নিয়ে একটু জানি। সালাম ভাই শুরুতেও বললেন, আবার শেষেও এখান দিয়ে শেষ করলেন। ভারতের আসলে বাংলাদেশের স্বার্থ কি বাংলাদেশের সরকারের সঙ্গে না নির্দিষ্ট দলের সঙ্গে রাখলেই হয়? আপনাকে ধন্যবাদ। এনটিভির দর্শকদেরকে শুভেচ্ছা এবং আমার শ্রদ্ধা আলোচক বর্ষিয়ান রাজনীতিবিদ, তাকে আমি শুভেচ্ছা জানাই আমার পক্ষ থেকে। ভারতের আজকে যে রিয়াকশন, এটা তো তার যে বাংলাদেশ নীতি তারই একটা প্রতিফলন, একটা বহিঃপ্রকাশ, যে তারা মানে একটা গণহত্যাকারী গোষ্ঠীকে, আমি তো আর এটাকে রাজনৈতিক দল বলতে চাই না, কারণ আওয়ামী লীগ রাজনৈতিক দল কিনা এটা তাকে আদালতে, মানে রাজনৈতিক দলের সংজ্ঞায় আওয়ামী লীগ ফিট করে কিনা এটা তাকে আদালতে প্রমাণ করে আসতে হবে। এটা একটা গণহত্যাকারী গোষ্ঠী, পলাতক গোষ্ঠী, তাদেরকে সকল পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ আশ্রয় দিচ্ছে। এটা নিয়ে তো আমরা উদ্বিগ্ন যে এটা কি আপনার গণতন্ত্রের সাথে যায়, গণতন্ত্রের স্ট্যান্ডার্ডের সাথে যায়। যে তাদের ধরুন সবচেয়ে ভদ্র পলিটিশিয়ান শশী থারুর বলেছিল যে আমরা তো আমাদের বিপদের দিনে আমাদের বন্ধুকে, মানে শেখ হাসিনাকে বন্ধু বলে, যে আমাদের বন্ধুকে ফেলে দিতে পারি না, এটা ভারতের ডেমোক্রেসি স্ট্যান্ডার্ডের সাথে যায় না বলেছিল। তো এইটাই তাহলে আপনার ডেমোক্রেসি স্ট্যান্ডার্ড, যে আপনি একটা গণহত্যাকারীকে, যেটা জাতিসংঘের রিপোর্ট দ্বারা স্বীকৃত এক গণহত্যাকারী, তাকে আপনি আশ্রয় দিচ্ছেন এবং দিয়ে বলছেন যে এটা আমাদের স্ট্যান্ডার্ড। এখন আবার তাকে নিষিদ্ধ করা হয়েছে বা তার কার্যক্রম ব্যান করা হয়েছে, এটা নিয়ে আপনি বিশাল উদ্বিগ্ন। ঠিক আছে, এটা আসলে ভারতের ডেমোক্রেসির জন্য, মানে যেটাকে তারা ডেমোক্রেসি বলে, আমরা অবশ্য মনে করি এটা আমাদের দীর্ঘদিনের অবস্থান। ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ না, ভারত পৃথিবীর সর্ববৃহৎ নির্বাচনী দেশ হতে পারে, যে এখানে নির্বাচনটা নিয়মিত হয়, এটুকুই। এর বাইরে এটাকে গণতান্ত্রিক বলা যাবে না। এটা একটা ফ্যাসিস্ট এবং একটা ধর্মরাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে, মানে হয়ে গেছে অলরেডি অনেক দূর। এখানে মুসলমানদেরকে সিস্টেমেটিক্যালি আপনি দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছেন, আইনের মধ্য দিয়ে করা হয়েছে। সর্বশেষ এই ওয়াকফ বিলের যেটা, এটা হলো তার একটা প্রমাণ। তো তারা বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশ তার ব্যাপারে কি করবে, এটা তার নিজের সিদ্ধান্ত, এখানকার রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত, এখানকার জনগণের সিদ্ধান্ত। এটা তো ভারতের ইস্যু না। আপনার ভাই ঘরের মধ্যে 101টা সমস্যা, আপনি সেটা সামলান। এই যে দাদাগিরি মনোভাব, এটা আসলে তার যে পরোক্ষ কলোনি এখানে ছিল, আওয়ামী লীগ যেটা একটা পরোক্ষ কলোনি করে রেখেছিল মানে ভারতের হয়ে, এটা
লাগামটা ছুটে যাওয়ারই এক ধরনের দিশেহারা প্রতিক্রিয়া কিংবা এক ধরনের সিজোফ্রেনিক প্রতিক্রিয়া মাঝে মাঝে বলেছি। তাদের যদি প্রচারণাগুলো দেখেন 5 তারিখের পর থেকে, এটা কোনো সুস্থ স্বাভাবিক প্রতিক্রিয়া না। একটা দেশে একটা গণঅভ্যুত্থান ঘটেছে, আপনি বলেন আপনি পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ, অথচ আপনি একটা গণঅভ্যুত্থানকে রিড করতে পারেন না, বলেন যে এটা আমাদের গোয়েন্দা ব্যর্থতা। যে কোনো পৃথিবীর যে কোনো গণঅভ্যুত্থানই গোয়েন্দা ব্যর্থতা, গোয়েন্দা সফলতা দিয়ে গণঅভ্যুত্থান টিকিয়ে রাখা যায় না। এখন ভারত যেটা করতে চায় সেটা হচ্ছে যে এখানে তারা আওয়ামী লীগকে ক্ষমতায় রাখবে কেন, কারণ সে বলে যে তার এটা বাংলাদেশকে, কিন্তু তার দৃষ্টিভঙ্গিটা আপনি খেয়াল করবেন প্রচণ্ড সাম্প্রদায়িক এবং প্রচণ্ড, যেটাকে অনেক স্কলাররা বলেন যে ওরিয়েন্টালিস্ট। সে বাংলাদেশকে তার একটা নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখে, একটা জনগোষ্ঠী আর কিছু না, আরেকটা দেশের নিরাপত্তা ঝুঁকি। এই হলো ভারতের দৃষ্টিভঙ্গি, ঠিক আছে? এবং সে কারণেই সে মনে করে যে তার একটা বরকন্দাজ নির্বাচন ছাড়া, গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া এখানে ক্ষমতায় থাকবে, তাতে করে তার রিস্ক মিনিমাইজ হবে এবং সকল, যেহেতু আমাদের সবাই অনুপ্রবেশকারী ভারতের মতে, আমাদের সবাই সন্ত্রাসী, এদেরকে ঠেকানোর দায়িত্ব আসলে তার যে বরকন্দাজ আওয়ামী লীগ তাকে দেবে। এটা কিন্তু আপনার ইসরায়েলি মডেল। ইসরায়েল অসলো চুক্তির মধ্য দিয়ে ওই পিএলওকে যে ওয়েস্ট ব্যাংকে বসালো, একই পারপাজে বসেছিল যে আমার হয়ে তুমি সিকিউরিটিটা দেখে দিবা, কারণ আমার ইহুদি সৈনিকরা যদি যায় তাহলে তো তাদের জীবন ঝুঁকি আছে, সুতরাং তুমি আমার হয়ে দেখে দাও। একই জিনিস মডেলটা কিন্তু এখানে কায়েম করছে এবং অনেক স্কলার আজকাল বলছেন যে ভারত হচ্ছে দক্ষিণ এশিয়ার ইসরায়েল। তো ভারতের এইটাই সেই নীতি যে বাংলাদেশের একটা মুসলিম প্রধান জনগোষ্ঠীকে একটা সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে দেখা যে এরা সম্ভাব্য, প্রত্যেকেই সম্ভাব্য সন্ত্রাসী, সুতরাং, এবং অথচ উল্টো দিকে তারা পুশিন করছে। আপনি আমার দেশে আপনার গুজরাট থেকে নাগরিক ধরে এনে আমার সীমান্তে, যে খাগড়াছড়ি না কোন দিক দিয়ে কয়েকদিন আগে পুশিন করলো, যখন তাদের যুদ্ধ চলছে পাকিস্তানের সাথে, পুশিন করে আমার নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছেন, আমার সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলছেন। অন্যদিকে আমি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায়, এবং এটাতে বলছে যে তারা গণতন্ত্রের জন্য উদ্বিগ্ন, তারা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে বাংলাদেশের গণঅভ্যুত্থানের পরে সবচেয়ে বড় গণতান্ত্রিক স্টেপ। মানে আওয়ামী লীগকে রেখে আপনি গণতন্ত্র কায়েম করতে পারতেন। আমি একটু সালাম ভাই আপনার কাছে আওয়ামী লীগ রাজনীতির প্রসঙ্গটা নিয়ে আমরা এরপরে আর এটা আসবো না, আপনার কাছে একটু কয়েকটা ব্যাপারে জানতে চাই। আমরা প্রথম দিকে এরকম জনমনে এরকম একটা কথা শোনা যাচ্ছিল যে বিএনপি আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক চায় না, কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখলাম যে প্রক্রিয়ায় যেভাবে নিষিদ্ধের করা হচ্ছে বা তাদের আপাতত নির্বাহী আদর্শে কার্যক্রম, আদালতে এটি বিচার না হওয়া পর্যন্ত থাকবে, এরপর আদালতের মাধ্যমে বিচার হবে, এই প্রস্তাবটি বিএনপি প্রথম করেছিল। তাহলে এই জলঘোলা কেন, বা জনমনে এই কোশ্চেনগুলো কেন? জলঘোলা কে করছে? বিএনপি তো জলঘোলা করে নাই। বিএনপি স্ট্যান্ড প্রথম থেকেই পরিষ্কার। আর আরেকটা হলো যে যদি আওয়ামী লীগ আর বিএনপি চিন্তা করে, যে আওয়ামী লীগ যেখানে ব্যর্থ হয়েছে সেখানে কিন্তু বিএনপির জন্ম হয়েছে, তাই না? আর বাংলাদেশের রাজনীতিটা এটা আগে থেকে দুইটা ভাগে বিভক্ত হয়ে আসছে, একটা হলো যারা আওয়ামী লীগ, আরেকটা হলো বিএনপি, এনটিআর। এই দুইটা ধারার মধ্যে সেই জায়গায় মানে বিএনপি এটা চায় না বা বিএনপি এটা করবে, এটা হলো কারো কারো বক্তব্যের মধ্যে বা কারো কারো ইচ্ছা বা চিন্তার কারণে, সেটা হয়তো সেভাবে ব্যাখ্যা অনেকে করতে পারে। কিন্তু এখানে যেটা পরিষ্কার যে বিএনপির রাজনীতিটা হলো যে একটা ন্যাশনালিস্ট, তাই না, জাতীয়তাবাদী রাজনীতির জন্মই দিছে বিএনপি এবং সেটাকে ধারণ করতেছে। আওয়ামী লীগ তো জাতীয়তাবাদী রাজনীতিই করে না, যেটা আমরা বারবার বলে আসছি, যেটা আধিপত্যবাদী শক্তির পক্ষে তারা এখানে সবসময় ক্ষমতায় ছিল, সেই পারপাসটাই তারা সার্ভ করছে। তো এই যে বেসিক জায়গায় তো যদি আমি ওই রাজনীতিটাই ওন করি, তাহলে তার বিএনপি থাকলো না। দেখা যায় বিএনপি এটা কীভাবে, কেউ যদি চিন্তাও করে থাকে তাহলে তো বোকার স্বর্গে বাস করবে, কারণ এটা কোনোভাবেই মিলার বা ওই চিন্তা করার কোনো কাজ। তবে একটা হলো যে বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করেছে এবং এখনও গণতন্ত্রের জন্যই লড়াই করছে, এবং আমরা মনে করি যে আজকে দেশটাকে যদি এখনও কিন্তু সংকট কাটে নাই, এখনও কিন্তু একটা সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কাজেই আমরা যে বারবার আমরা যে নির্বাচনের কথা বলতেছি, আজকে এনসিপি হোক বা আরও অনেকেই, হয়তো সেটাকে মনে হয় বিএনপি খালি নির্বাচন চায় ক্ষমতায় যাওয়ার জন্য। বিএনপি ক্ষমতায়, বিএনপি আজকে এই যে সংস্কার বিএনপি সংস্কারের জন্য, এই কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য বিএনপি প্রধানমন্ত্রী তো ছেড়ে দিছে বেগম খালেদা জিয়া, এবং বিএনপি নিজে ওই সময় যে এই আওয়ামী লীগ এবং জামাত সহ অন্যরা যখন এই মানে দলীয় সরকার অধীনে নির্বাচন চাই না, কেয়ারটেকার সরকার আনতে হবে, তখন কিন্তু পার্লামেন্টে সেই ছিল না, এই এমপিরা ছিল না, কারণ আওয়ামী লীগ জামাত আরদাসরা সব রিজাইন করে পার্লামেন্ট থেকে বের হয়ে গেছিল। তাই কাজে ওই পার্লামেন্টে বিল এনে
পাস করার মতো কথা ছিল না, যে কারণে 15 ফেব্রুয়ারি এই কারণে ওই নির্বাচনটা ম্যান্ডেটরি ছিল। এবং ওই নির্বাচন করার পরে কিন্তু বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকতে চান নাই। না, ওই নির্বাচন করে সংবিধান সংশোধনী করে দিয়ে নির্বাচন করেই কিন্তু সেই পার্লামেন্টে ত্রয়োদশ সংশোধনীটা এনেই কিন্তু তিনি মানে ক্ষমতা ছেড়ে দিয়ে তারপর নির্বাচনে চলে গেছেন। তো কাজেই যারা এখনো যেমন তারাও বলে অনেকে যে বিএনপি ক্ষমতায় গেলে এই সংস্কার হবে কিনা বা এটা হবে কিনা, এই প্রশ্নটাও ঠিক না। আর আওয়ামী লীগ বিএনপিকে একই পাল্লায় মাপারও কোনো কারণ নাই। আর এইবারও তো যেমন 5ই আগস্টের পরেও তো যে একটাই ছিল যে বিএনপি সহ ইভেন ছাত্ররা সহ একটা জাতীয় সরকার গঠন করে সেখানে যাওয়া। কিন্তু বিএনপি যেটা চাইছে অলওয়েজ বারবার, এটা তো হাসিনার আমলেও ছিল যে আসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ যে কয়টা মন্ত্রণালয় চান নিয়ে নেন, বেগম খালেদা জিয়াকে অফার করেছিল। কিন্তু বিএনপি কিন্তু সেই রাজনীতিটাই করে না। বিএনপি মনে করে যে যদি গণতন্ত্রটা আমি রাখতে পারি তাহলে গণতন্ত্রটাই ঠিক করে দিবে যে সামনে কি হবে কি হবে না। বা দেশটাকে যদি স্থিতিশীল রাখতে চাই, দেশের স্বাধীনতাটাকে যদি আমি রক্ষা করতে চাই, তাহলে গণতন্ত্রের এখানে কোনো বিকল্প নাই। কাজে ক্ষমতার ভাগাভাগি বা আমি যে কোনো পন্থায় ক্ষমতায় গেলাম, যে কোনো পন্থায় তো 111-এর পরে বেগম খালেদা জিয়াও ক্ষমতায় যাইতে পারতো, যেটা শেখ হাসিনা সেই সময় সে আর্মি গভর্নমেন্টের সাথে আপোষটা খালি পুরা দাসখত্ব দিয়ে যে আপনারা আমাকে ক্ষমতা দেন, আপনারা যা চান আপনাদেরও মাফ করব, সব কিছু করে দিব। কিন্তু বিএনপি কিন্তু সেটা যায়নি, 86 নির্বাচনেও যায়নি, না যায়নি। কাজে এর জন্য বলে যে বিএনপি কিন্তু যে যত কথাই বলুক, বিএনপি গণতন্ত্রটার জন্যই কিন্তু বিএনপি লড়াই করছে এবং এখনও করতেছি। কাজে আমরা মনে করি দেশের স্থিতিশীলতার জন্য এখানে গণতন্ত্রটা খুব বেশি দরকার। আর যে জায়গায় আমাদের আজকে প্রতিবেশী রাষ্ট্রে আজকে সেই পরাজিত ফ্যাসিবাদ মাথা সেখানে বসে আছে এবং ওইখানে বসে সবসময় ষড়যন্ত্র করতেছে। এই ষড়যন্ত্রটা থেকে যদি আমাকে রক্ষা পাইতে হয় তাহলেও কিন্তু গণতন্ত্র ছাড়া কোনো বিকল্প নাই, পিপুলস ম্যান্ডেট ছাড়া, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কারণ এখনও সে বলতেছে যে সে নির্বাচিত প্রধানমন্ত্রী। হাউ কাম? এমনি তো তার ওইটাও নির্বাচিত ছিল না, কিন্তু তারপরে সে তো বলতেছে এবং আর পাশের রাষ্ট্র বলতেছে একটা নির্বাচিত সরকারের সাথেই শুধু আমি কথা বলতে পারি। অর্থাৎ এই যে বিভিন্ন আরেকটা আমরা যেটা দেখতেছি যে এখনও যেটা আজকের এই সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব নিজেও বলছেন যে পরাজিত ফ্যাসিবাদ এখনও ষড়যন্ত্র করতেছে, তাদের কাছে টাকা আছে, তাদের কাছে সব কিছু আছে। এবং আমরা বারবার যেটা বলছি যে হাসিনা আজকে ঠিকই ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু তাকে যারা ফ্যাসিস্ট বানাইছে তারা কিন্তু এখনও প্রশাসনে বলি বা সব জায়গায় বলি আজকে দেখেন একটা ছোট্ট ঘটনাটা খুব ছোট্ট হইতে পারে, কিন্তু একটা বদির সংস্থা আছে এখানে। এই বদির সংস্থায় সেই সময় ওরা দুঃশাসনটা ওইটা দখল করে রাখছে, মিরপুরে যেটা ওই যে এইখানে পল্টনে যেটা, আচ্ছা আচ্ছা, তো সেইখানে তাদের বিরুদ্ধে অনেক দুর্নীতির মামলা টামলা আছে। কিন্তু থাকার পরও যেহেতু তারা নিজেরা একটা কাউন্সিল বানায় তারা একটা নির্বাচন করতে চাইছে, শেষ পর্যন্ত তারা পারে নাই। এখন আজকে যেটা শুনলাম যে ওইখানে যে আজকে যে ডিজি আছে বদির সংস্থার, সেই ডিজির সাথে নাকি তৈমুর আলম খন্দকারের খুব ভালো সম্পর্ক। এই কারণে সে অর্থাৎ সেইখানকার বদির সংস্থাই তো একটা অ্যাপয়েন্টমেন্ট দিছে, সেখানে একজনকে প্রশাসক বসাইছে। ওইটা তৈমুর আলম খন্দকারের ওই নির্বাচনটা সে কেন দিল না, এই কারণে তাকে ট্রান্সফার করে দিছে। অর্থাৎ এর মানে এইটাই যে আজকে সরকারের বিভিন্ন জায়গায় আজকে পরাজিত ফ্যাসিবাদের শক্তিরা কিন্তু জায়গা ওইখানে আখের করে ওইখানে বৈশা আছে। কাজে তারা কোনোভাবেই চাবে না যে আজকের এই তত্ত্বাবধায়ক সরকারটা সফল হোক, এবং তাকে ব্যর্থ করানোর জন্য যে কোনো সময় সুযোগ পাবে পুরা নখটা বাইট করবে। এখন হয়তো একটু আস্তে আস্তে করতেছে, এই জন্যে আমরা বলছি যে সেই সুযোগটা তাদেরকে দেয়া কোনোভাবেই ঠিক হবে না। এবং এই কারণেই আমরা বলছি গণতন্ত্রটা যদি আমাদেরকে টিকায় রাখতে হয় বা গণতন্ত্র যদি ফিরে আনতে হয়, এখন পর্যন্ত গণতন্ত্র পুরো আসে নাই, যদি ফিরে পাইতে হয় তাহলে ওইটা ছাড়া কোনো বিকল্প নাই, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। আচ্ছা সারওয়ার তুষার, আপনার কাছে এই বিষয়ে একটু জানতে চাই। সেটা হচ্ছে দুইটা প্রশ্ন ছোট ছোট। একটা হচ্ছে আমরা শুরুতে যখন ক্যাবিনেটে আইসিটি অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
তার যখন আইনের সংশোধনী প্রস্তাবনা আনা হয় সেখানে এই দল হিসেবে বিচারের বিষয়টাকে বাদ দিয়ে দেওয়া হয়। কেন বাদ দেওয়া হলো? নাম্বার 1 প্রশ্ন, যেহেতু আবার ব্যাক করতেই হলো সেখানে। আর নাম্বার 2 হচ্ছে রাজুতে আয়, শাহবাগ ব্লকেট, এরকম করে করেই কি আসলে এই জুলাই বিপ্লবের যারা তারা কি এখনও আন্দোলন করে করে এরকম সরকারের কাছ থেকে দাবি আদায় করবে? আলোচনার কি আসলে কোনো সুযোগ নাই? না, এখানে 1 নম্বর কথা হচ্ছে তখনও যখন আইসিটি অ্যাক্টের মধ্যে দলের শাস্তি দেওয়ার বিধানটা বাদ দেওয়া হচ্ছিল তখনও ক্যাবিনেটের ভেতর থেকেই একটা পক্ষ বিরোধিতা করেছে, বিশেষত যারা ছাত্র উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি কিংবা গণঅভ্যুত্থানের প্রতিনিধি যারা, তারা অর্থাৎ নাহিদ, মাহফুজ, আসিফ, তারা 3জন কিন্তু তখনও বিরোধিতা করেছিলেন। কিন্তু উপদেষ্টাদের একটা অংশ, এটা জানি না তাদের আওয়ামী প্রীতি হতে পারে অথবা তাদের কনসেপচুয়াল ক্ল্যারিটির অভাব থাকতে পারে, যে তারা এটা ভেবেছেন যে একটা দলকে কীভাবে নিষিদ্ধ করা যায়, কিন্তু আওয়ামী লীগ যে একটা দল না এই তর্কটাই তারা ধরতে পারে নাই। তো যে কারণেই হোক এখন এটা আন্দোলনের মধ্যে দিয়ে ফেরত এসেছে, এটাই গণদাবি, তারা গণদাবিটাকে মেনে নিয়েছে। এই জন্য তারা মানে আমরা তাদেরকে অন্তত, যেহেতু আমরা শুরু থেকে তাদেরকে ক্রিটিক্যাল সমর্থন করে আসছি, ভালো কাজের সমর্থন, খারাপ কাজের সমালোচনা, এক্ষেত্রে আমরা মনে করি যে তারা গণদাবি মেনে নিয়েছে, কিন্তু এত জল ঘোলা না করলেই হতো। মানে তারা কি মানে আপনাদের শক্তি দেখলেই ভয় পায় তখনই ডিসিশন মানে না, তাই তো দেখলাম এর আগে সব সময়। এর আগ পর্যন্ত অনেকগুলো দাবি তো তারা মানে নাই, কারণ সেই রকম মোমেন্টাম তৈরি হয় নাই, সেরকম এরকম আন্দোলন হয়তো হয়নি। ধরেন চুপ্পুর পদত্যাগের জন্য আপনাদের আন্দোলন এত বড় ছিল না, রাইট? মোমেন্টাম তো প্রতিদিন ক্রিয়েট হয় না। হ্যাঁ, অনেকগুলো দেখেন আওয়ামী লীগের বিরুদ্ধে এটা তো সর্বশেষ আমরা তো ধারাবাহিকভাবে ঢাকার বিভিন্ন জোনে প্রোগ্রাম করছিলাম এবং তারপর ঢাকায় 2 তারিখে একটা বড় প্রোগ্রাম করলাম, কিন্তু যখন আব্দুল হামিদকে পালিয়ে যেতে দেয়া হলো, এটা তো এখন পরিষ্কার কারা কারা এর পেছনে ছিল, এগুলো তো বের হয়ে এসছে, তখন কিন্তু জনগণ আর তার ক্ষোভটা ধরে রাখতে পারে নাই, ঠিক আছে? যে কারণে এই মোমেন্টামটা ক্রিয়েট হয়েছে এবং আওয়ামী লীগ ইভেনচুয়ালি সরকারের এই সিদ্ধান্তগুলো, দাবিগুলো তারা মেনে নিয়েছে। এর বাইরে হচ্ছে যে মানে গণঅভ্যুত্থানের পরে কেন আরও এত দাবি নিয়ে কেন নামতে হচ্ছে? দাবি তোলা খারাপ না, আন্দোলন এমন না যে গণঅভ্যুত্থানের মধ্যে এমন কোনো ম্যাজিক নাই। গণঅভ্যুত্থানের পরে একটা রোডম্যাপ আমরা দেখতে পাই যে এই আপনাকে করতে হবে, কিন্তু এমন কোনো ম্যাজিক নাই যে সব রাতারাতি ঠিক হয়ে যাবে। ফলে কিছু দাবি আপনাকে করতেই হবে। আর যে কোনো গভর্নমেন্ট, সরকার, আর এই সরকারের আর একটা বিশেষ পরিস্থিতি আছে, এই সরকারের ক্ষেত্রে এস্টাবলিশমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, পুরনো রাষ্ট্র, এখন কিন্তু রাষ্ট্র সরকারটা আলাদা। আগে যেটা আওয়ামী লীগ আমলে সরকার, রাষ্ট্র, দল, প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন সব কিন্তু এক, এখন কিন্তু তা না, এখন সরকারটা, রাষ্ট্রটা আলাদা। তো রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে আপনার নানা ধরনের কিন্তু বিরোধিতা আছে এবং ক্ষমতাকে আবারও পুরনো জায়গায় ফেরত নেয়ার, মানে আওয়ামী লীগ না হোক কিন্তু ক্ষমতার যে ধরনটা আসলে আওয়ামী লীগকে আওয়ামী লীগ বানিয়েছে ওইখানে রাখা এই অ্যাটেম্পট আছে। ফলে আপনাকে বিভিন্ন জিনিস নিয়ে আন্দোলন করতে হচ্ছে, নাহলে কেন আহতদের চিকিৎসার জন্য এখন কেন আন্দোলন করতে হয়? তারা হাসপাতাল থেকে বের হয়ে এসে ব্যর্থতা আছে সরকারের। এবং আপনি চিন্তা করতে পারেন যে এরকম একটা গণঅভ্যুত্থানের পরে, উইথ ডিউ রেসপেক্ট টু হার, এরকম একজন স্বাস্থ্য উপদেষ্টা থাকতে পারে? সাধারণ সময়ে এরকম স্বাস্থ্যমন্ত্রী দিয়ে আপনি চালাতে পারবেন না। সেখানে একটা গণঅভ্যুত্থানের পরে যেখানে এত মানুষ ট্রমাটাইজড, এত আহত, এখনো কাতরাচ্ছে হাসপাতালে, কিভাবে আপনি এই উপদেষ্টাকে চালাতে পারেন? এত আপত্তি ওঠার পরেও কিন্তু ওনাকে রেখে দিয়েছেন। ফলে উপদেষ্টা পুনর্গঠনের দাবিও কিন্তু আগে থেকেই ছিল। আপনি দেখবেন এটাকে কেন্দ্র করেও আবার মোমেন্টাম তৈরি হতে পারে যে কোনো সময়, আমরা জানি না যে কখন হবে। কিন্তু সরকার একটা, যেহেতু তার একটা কতগুলো হিস্টোরিক্যাল টাস্ক আছে, বিএনপির কিছু দাবি আছে, এনসিপির কিছু বক্তব্য আছে, সবারই কিছু বক্তব্য আছে, এগুলো শেষ না করে কিন্তু আমাদের সবার স্বার্থেই, দেশের স্বার্থে এই সরকারটাকে আবার ধরেও রাখতে হচ্ছে আমাদেরকে, ঠিক আছে? আপনাদেরই সরকার তো সবাই বলে, তাহলে শুধু আমাদের সরকার না, এটা তো বিএনপিরও সরকার, এটা সবারই সরকার, মানে গণঅভ্যুত্থানের সরকার। এখানে এটা ঠিক যে ছাত্র জনতার যেহেতু গণঅভ্যুত্থান হয়েছে, শুরুর দিকে মনে হয়েছে যে এটা, এবং প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন যে আমি ছাত্রদের দ্বারা নিয়োগপ্রাপ্ত। পরবর্তীতে কিন্তু উনি আবার বলা শুরু করেছেন যে রাজনৈতিক দলগুলো একমত না হলে আমি এটা ওটা করবো না, ঠিক আছে? তখন রাজনৈতিক দলে ফোকাস করাটা বেশি বেশি শুরু হয়েছে। এখন আমি মনে করি যে এখানে সবারই বক্তব্য আছে, এবং আপনি দেখেছেন আমরা এটা পছন্দ করি বা না করি, বিএনপি অনেকগুলো জিনিস না চাওয়াতে কিন্তু জিনিসগুলো হয় নাই। রাষ্ট্রপতি ইস্যু, কি বলে এটাকে, সংবিধান, তারপর হচ্ছে জুলাই ঘোষণাপত্র, অনেকগুলো ইস্যুতে বিএনপির বক্তব্যটাকে সরকার গুরুত্ব দিয়েছে। এটা ভালো কি মন্দ আমি সেই জাজমেন্টে যাচ্ছি না, আমি বলছি এটা গেছে। তাহলে আপনি কি বলতে পারবেন যে এই সরকার বিএনপি সরকার না? এটা বিএনপিরও সরকার, এটা ছাত্রদেরও সরকার, এটা জনগণের সরকার। এখন সরকারকে ঠিক করতে হবে তার দাবি, তার এজেন্ডাগুলো যেন প্রো পিপল হয়, তাহলেই কিন্তু আর কোনো সমস্যা নেই। নির্বাচনের দাবি একটা প্রো পিপল দাবি, সংস্কারের দাবি একটা প্রো পিপল দাবি, দুটো সেরেই আপনাকে, মানে দুটো একটা ব্যাক টু ব্যাক আসবে। একটু প্রশ্নটা আরেকটু আমি বলি, দুটো উদাহরণ দিয়ে বলি। ধানমন্ডি 32-এ ভাঙতে গেল, সেখানে মানে ভেকু বলি বা বুলডোজার বলি, সেই সহযোগিতা মানে সিটি কর্পোরেশন করলো। এখানে আন্দোলন করলেন,
সিটি কর্পোরেশনে সে পেছন থেকে প্রচন্ড গরমের ভিতরে ঠান্ডা পানি দিচ্ছে, তাহলে আন্দোলনের দরকার কি? মানে আলোচনা করেই তো সিদ্ধান্ত নেওয়া যেত। না, সিটি কর্পোরেশন তো রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান এবং সিটি কর্পোরেশন এখানে রাইট কাজ করেছে এই যে পানি দিয়ে, ঠিক আছে? কারণ আপনি দেখবেন যেদিন বেগম খালেদা জিয়া দেশে আসলেন সেদিনও কিন্তু অনেক জমায়েত হয়েছিল মানুষের, সেটা দাবি আদায়ের কোনো সংগ্রাম ছিল না। দাবি আদায়ের সংগ্রাম ছিল না, জমায়েত। সিটি কর্পোরেশনের ব্যাখ্যাটা কিন্তু আমি কনভিন্সড। তারা বলেছে যে ঢাকা শহরে এখন এক্সেসিভ হিট বিরাজ করছে, যেখানেই বেশি মানুষ হচ্ছে সেখানেই আমরা স্প্রে করছি। এটা সমাবেশ কি ইস্যুতে এটা তার দেখা দরকার নেই, এটা সরকার দেখবে। মানে আমি বলছি এই যমুনার সামনে আন্দোলনটা এটা সরকার ডিল করবে, তার কাজ হচ্ছে মানুষকে স্বস্তি দেয়। এখানে যদি আন্দোলন করতে এসে কেউ অসুস্থ হয় তাহলে তো এটা খুব ভালো জিনিসটা। বলে সিটি কর্পোরেশন তার দায়িত্ব পালন করেছে বিএনপির ক্ষেত্রেও, এনসিপির বা অন্য সবার যে আন্দোলনটা সর্বশেষ হলো সেখানেও। অন্য সময় যে সিটি কর্পোরেশন আন্দোলনকারীদেরকে দমন করার জন্য যে এই গরম পানি ব্যবহার করে, দ্যাট ইজ ব্যাড। এইটা করা যাবে না, ঠিক আছে? এই সিটি কর্পোরেশনের কাছ থেকে আমরা এই ধরনের প্রো পিপল, এমনকি বিএনপি যদি কোনো আন্দোলনে আসে, সরকারের বিরুদ্ধেও ধরেন যদি কোনো আন্দোলনে আসে, সিটি কর্পোরেশন এটা দেখার দরকার নাই বা বিবেচনা করার দরকার নাই। তাদের কাজ হচ্ছে জমায়েত এসে হয়েছে, এই জমায়েতকে ঠান্ডা রাখতে হবে, ঠিক আছে? সেটা তারা তাদের দায়িত্ব করবে। আমি মনে করি এটা তারা করেছে, ওই দিক থেকে আমার কোনো আপত্তি নেই। আপনি হয়তো এই দিক থেকে দেখছেন, জনগণের জায়গা থেকে যদি একটু দেখেন যে আপনি জনগণের জায়গা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছেন অথচ সরকারই আপনাকে বাতাস দিচ্ছে। সিটি কর্পোরেশন তো একটা মোটামুটি একটু ইন্ডিপেন্ডেন্স আছে তার, আছে, কিন্তু নির্বাচিত কেউ দিয়ে তো চলতেছে না, সরকারের নির্বাহী প্রশাসক দিয়ে চলছে। সুতরাং এছাড়া তো এই মুহূর্তে উপায় নেই, আপনি ইলেকশনও তো করতে দেওয়া হচ্ছে। ওকে ওকে, এটা নিয়ে না বাড়াই। আমি যেটি এখনো এটি মনে করি, আপনাদের এই আন্দোলন যখন যারও, কেন আমরা দেখছি শাহবাগের আন্দোলনে যখন সরকারের পক্ষ থেকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয় তখন ওই আন্দোলনের স্পিডটা কমে যায়। তো মানে সরকারের সহযোগিতা আন্দোলন তো হয় না আসলে। এই আন্দোলন সরকারের সহযোগিতা ছিল না, এই আন্দোলন সরকারের বিরুদ্ধে ছিল। আচ্ছা, না বিরোধী ছিল, কিন্তু সরকার মানে একটু মন থেকে মনে হয় শেখ হাসিনাও যখন তখন বলছিল যে আমি পার্লামেন্টে বলছিল যে আমার মনটা পড়ে আছে শাহবাগে, তো সরকারেরও মনে হয় মনটা শাহবাগেই পড়েছিল, হয়তো এটা চাচ্ছিল যে আর একটু হোক। সেটা যাই হোক, সরকার এই দাবিটা উপেক্ষা করতে পারতো না। টুডে অর টুমরো তাকে কিন্তু আওয়ামী লীগের প্রশ্নটা সমাধান করতেই হতো, সেটাই আন্দোলনের মধ্য দিয়ে করতে হয়েছে আর কি। ওকে, এই প্রসঙ্গটা শেষ করে আমি একটু সালাম ভাইয়ের কাছে যাই। সেটি হচ্ছে মানবিক করিডোর প্রসঙ্গে। আমি ভূমিকায় বলেছিলাম যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি যেদিন আমরা মানবিক করিডোরের ব্যাপারে কথা শুনলাম তার পরদিনই তিনি স্পষ্টভাবে বলেছেন যে রাজনৈতিক দলগুলো বা জনগণের সঙ্গে আলোচনা না করে বা নির্বাচিত সরকার ছাড়া এ ধরনের সিদ্ধান্ত নেওয়া যাবে না বা নেওয়া ঠিক হবে না। আজকেও আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি স্থায়ী কমিটির সদস্য, তিনি বলেছেন আলোচনা না করে এই সিদ্ধান্ত নিচ্ছে, এর মাধ্যমে বাংলাদেশ যুদ্ধের পরিস্থিতি ঠেলে দেবে কিনা সেটি একটি আপনার বক্তব্য জানতে চাই। এটা আসার আগে আমি আগের একটু বলে শেষ করে দেই। সেটা হলো যে এটা ও ঠিকই বলছে, কারণ এই সরকারটা তো আমরাও বলি যে আমাদেরই সরকার, এবং আমরা প্রথম থেকে বলে আসছি 5 তারিখের পর থেকেই যে এই সরকার একটা রোড ম্যাপ দেওয়া দরকার। তারা কি কি করতে চান, তাদের কতটুকু সময় দরকার। কিন্তু দুর্ভাগ্য আমাদের বা জাতির, এই পর্যন্ত একটা রোড ম্যাপ আমরা পাই নাই। কারণ আন্দোলন করতে হবে কেন এই সরকার? এক্স্যাক্টলি, যদি আমরা মনে করি তারা আমাদের যদি আন্দোলনের ফসলই তো এই সরকার, হ্যাঁ, তাহলে তার ক্ষেত্রে আমরা যদি এই সরকার সে আন্দোলন, তাহলে আমাদের মুখটা থাকলো এক্স্যাক্টলি, তাই না? আজকে এই কারণেই বলবো যে আজকে সরকারের মধ্যে ভূত আছে। এটা তো আমরা বারবার বলে আসছি, 5 তারিখের পর থেকেই বলে আসতেছি। এবং আজকে তাদেরকে পাইলা পয়সা তারা সেখানে বড় করতেছে সেই সাপগুলোকে, যেটা আমি একটু আগে একটা উদাহরণ দিলাম বদি সংস্থা দিয়ে। ঠিক তেমনি প্রত্যেকটা মন্ত্রণালয় সব জায়গাতেই তারা তো অবস্থান করে। শেখ হাসিনা তো এমনি ফ্যাসিস্ট হয়ে যায় নাই, তারা ফ্যাসিস্ট তো বানাইছে তো এরাই প্রক্রিয়ার ভিতরে, তাই না? এই প্রক্রিয়ার মধ্যে কাজে তাদেরকে আপনি সময় দিবেন, মোটা তাজা করবেন, তাদের হাতে টাকা আছে, তাদের এখন ক্ষমতাও তারা, তারপরে আবার আপনি আশা করবেন যে হামিদ সাহেবরে তারা দেশ ত্যাগ করতে জায়গা করে দিবে না। তো দেশ ত্যাগ করতে দিল, তাহলে তো সেটা তো প্রফেসর ইউনূস সাহেবের জবাব দিতে হবে। এখানে অন্যকে আমি যদি বলি যে না ওই সেপাইটা যে দাঁড়ায় ছিল ও দোষ, এটা তো বললে হবে না। এটার জন্য এই জন্যই আমরা বলছি যে আসলে এই সরকার সে পুরোপুরি না বললেও বলছে যে দুর্বল আছে, কিন্তু আমরা বলবো যে এই কারণে আমরা বলছিলাম যত বেশি সময় নেবে, কারণ এটা তো ঠিক যে একটা এই কয়জনের পক্ষে আজকে টোটাল এই তাদের মেন এজেন্ডা যদি তারা ঠিক করে নেয়, মেন এজেন্ডাই ঠিক করা উচিত ছিল যে নির্বাচনটাকে ভালোভাবে করার জন্য পরবর্তী নির্বাচিত সরকার যাতে ফ্যাসিস্ট না হতে পারে সেটার জন্য কি কি সংস্কার দরকার সেই সংস্কারগুলো করা, এবং এই নিয়মতান্ত্রিকভাবে যে কাজগুলো করা সেই কাজগুলো যেগুলো যে স্বাভাবিকভাবে যে আজকে এই আগস্ট বিপ্লবে যারা হয়েছে শহীদ হয়েছে তারা তাদের আত্মীয় স্বজন কাঁদতেছে, যারা চিকিৎসা পাচ্ছে না। এটা হইলো, এটা কথা হইলো না, এটা সবচেয়ে কষ্টের। এই যে কষ্ট, এই জন্য তো আমার কাছে আরও কষ্ট লাগে। এর জন্য যখন আমরাও দেখছি যে শেখ হাসিনা
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করছে, মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে ব্যবসা করছে। তাহলে এই সরকার আজকে যারা বলে তাদের অনেকেই যে আজকে সেটার জন্য তাহলে তারাও কি সেই লাইনে যাবে নাকি? এই প্রশ্ন তো তাই এই প্রশ্নটা তো আসতেই পারে। তাই কাজে কেন এটা এতদিন লাগবে কেন? আর আমাদেরকে কেন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে? আন্দোলন করা তো দরকার নাই। এই কারণে আমরা বলছি যে এখনো অস্থিতিশীলতার আশঙ্কা থাকে আন্দোলন বেশি হলে। এই জন্যই বলতেছি, আশঙ্কা তো আমরা দেখতে পাচ্ছি বারবার, কারণ আমরা তো এর আগেও দেখছি বেশ কয়েকটা ঘটনায়। তারপর শেখ হাসিনার বক্তব্য, আরও আওয়ামী লীগের আরও অনেক কিছু, প্রশাসনের বিভিন্ন লোকজনের বিভিন্ন ভূমিকা আমরা তো দেখছি। তো কাজে এই সরকার দেখে না সেটা তো না, তারা তো দেখতেছে। কিন্তু দেখে যদি এটাকে চাইপা রাখার চেষ্টা করে তাহলে এরকম এয়ারপোর্টের মধ্যে দিয়ে তার তো ওই আব্দুল হামিদ তার কাইটা যায় নাই না, তাই না? প্রপার চ্যানেলে গেছে, তো প্রপার চ্যানেলে তারাই তাকে পাঠাইছে। এর জন্যই বলবো যে আসলে সবকিছু, কারণ আমরা তো দেখে দেখে তো এই পর্যন্ত আসছি, দেখে দেখে তো সেই ৭১-এ যুদ্ধ করছি, তার পরবর্তী পর্যায়ে প্রতিটা গণতান্ত্রিক আন্দোলন আজকে এই পর্যায়ে আসছে। কাজে আজকে আবার কোনোভাবেই চাই না যে আজকের এই ২৪-এর অভ্যুত্থানও ব্যর্থ হোক, এটা আমরা চাই না। কারণ এইবার ব্যর্থ হলে তাই স্বাভাবিকভাবে এরপরে কোথায় যাব আমরা? এই কারণে আমরা বারবার বলতেছি যে এই স্পিডটা থাকা অবস্থাতেই ২৪-এ যে স্পিড, এটাকে ভোতা হওয়ার আগেই যাতে সত্যিকার অর্থে আমরা কিছু সংস্কার করে আমরা জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতাটা দিতে পারি, সেটা দেওয়া দরকার। আর ওইটার সাথে রিলেটেড এটা আপনি যেটা বলছেন, এটা এর আগেও বলছে, আমি এখনো বলবো, এবং এটা তারাও একমত, তারাও বলছে যে এই বিষয়ে এই সরকার এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয় তার কোনো এখতিয়ারই নাই, কোনো এখতিয়ারই নাই। এটা পরিষ্কার কথা। ইভেন আমি একটা রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি যে একটা নির্বাচিত সরকারও যদি থাকতো, তাকেও আমি বলতাম যে রেফারেন্ডামে যাইতে হইতো এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে হইলে। জনগণের ম্যান্ডেট ছাড়া এই ধরনের কোনো সিদ্ধান্ত কোনো সরকার নিতে পারে না। যদি নেয় তাহলে ওই আগের আধিপত্যবাদী শক্তির প্রভাবে প্রভান্বিত যে সরকার ক্ষমতায় ছিল, তাহলে ওই সরকারের বাইরে এর কোনো চরিত্র থাকবে না। কারণ আমরা দেখছি যে শেখ হাসিনা সেই সময় শুধুমাত্র তার ক্ষমতাটাকে টিকায় রাখার জন্য বিশ্ব শক্তির মোড়লদের মাঝখানে বাংলাদেশকে ঢুকাই দিছিল। কাজে আমরাও এখন অনেকের মধ্যে, আমাদের মধ্যেও শঙ্কা আছে যে আজকে বিশ্ব রাজনীতির ওই খপ্পরে আবার বাংলাদেশ না পড়ে যায়। আমরা সেটা চাই না, এই বাংলাদেশ সেটা চায় না, বাংলাদেশের মানুষ সেটা হজম করতে পারবে না। কাজেই কোনোভাবেই আমরা কাজে এই ধরনের কোনো যদি সিদ্ধান্ত এই সরকার নেয়, আজকে শুধু এনসিপি না, সবাইকে বলবো আজকে এর বিরুদ্ধে আজকে সোজা স্ট্রেট প্রতিরোধ গড়ে তুলতে হবে, স্ট্রেট বলতে হবে যে তোমার কোনো রাইট নেই। এবং আমরা কিন্তু এই কারণে বলতেছি পিপুলস ম্যান্ডেট, আজকে ওইটাও যদি দিতে চায় তারা আসুক, রিজাইন করে নির্বাচনে আসুক, নির্বাচনে এসে তারা এটা দেখ পিপুলসের সামনে যে জনগণ এটা চায় কি চায় না। এত বড় একটা সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে কেন? এই যে আমরা ওই যে একটু আগে বললাম না যে আমাদের সরকার কিনা, তাদের সাথে তো কনসাল্ট করে, যেহেতু তাদের প্রতিনিধি আছে, জি, তাদের প্রতিনিধি গভর্নমেন্টে আছে, সেখানে তাদের কনসালটেশন সেটা আছে। তারপরেও তো তারা আন্দোলন করছে, তারপর তারা আন্দোলন করার আগে তো তাদের প্রতিনিধি ওইখান থেকে উইথড্র করা উচিত ছিল। কাজে আর অন্যান্য রাজনৈতিক দল অন্যান্য কারোর সাথে তো তারা কথাই বলে নাই, ইভেন কোনো কিছুতেই। তো একই তো মনোভাব সেই শেখ হাসিনার মতোই। আমরা বারবার বলছি, করোনা আসলো, আমরা বললো, আমাদের নেতা তারেক রহমান বলল যে এটা বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলবে, বাংলাদেশও এর বাইরে যাবে না। কাজে এটার জন্য জাতিকে নিয়ে বসেন, বসে একটা ঐক্যবদ্ধ একটা প্ল্যান করা দরকার। যে কোনো সময় একটা ন্যাশনাল ক্রাইসিস আসলে আমরা বলছি, সেই সময় বলছি যে আপনি একত্র, যেমন আপনারা মনে করেন আবার ওই সেই সময় যে সীমান্তে ওই যে বাঁধ নিয়ে টিপাই মুখ বাঁধ প্রবলেম হলো শুরুর দিকে, সেই সময় তার কয়েকদিন আগে বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে এই শেখ হাসিনা নির্লজ্জভাবে বের করে দিছে। তারপরেও সেই সময় বেগম খালেদা জিয়া বলছিল যে একটা জাতীয় ইস্যু, আমি এই সরকারকে মানি বা না মানি, এই সরকার যদি এই বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে আমি আছি। এটা হলো বিএনপি, এর জন্য বললাম হারাইতে হয়েছিল, বিএনপি নেতা ইলিয়াসকেও আপনাদের হারাইতে হয়েছে। এই কারণে বললাম যে ন্যাশনাল যে সমস্ত ইস্যু আজকে আমরা কি করতে আলোচনা করতেছি ঐক্যমত হইতে হবে। তো এখন পর্যন্ত ন্যাশনাল ক্রাইসিসগুলোতে আজকে এই বিষয়ের উপরে এই সরকারই সবাইকে ডাকে নাই, তাহলে আপনি কিসের ন্যাশনাল মানে ঐক্যমত্যটা কোথায়?
আপনি নিজের খেয়াল খুশি মতো চালাবেন, নিজের খেয়াল খুশি মতো দিয়ে দিবেন, তাহলে আর ওইটার সাথে পার্থক্য থাকলো কি? এই জন্য যে কোনো বিষয়, জাতীয় যে কোনো বিষয় যদি আমরা ঐক্যমত সৃষ্টি না করতে পারি, তাহলে বলতেই পারবো আরও ফাইলের পর ফাইল আজকে সংস্কার করার জন্য 9 মাস পার করে দিছে। জিয়া রহমান 9 মাস পার করে নাই। জিয়া রহমান বাকশাল থেকে গণতন্ত্র আনতে 9 মাস নিয়ে যায় নাই। তো এর জন্যে বলবো যে আজকে আমরা এই সরকারটাকে, অবশ্যই আমাদের সরকার, এই সরকার ব্যর্থ হোক আমরা চাই না। আর এই সরকার এমন কোনো গণবিরোধী কোনো স্টেপ নিবে সেটাও আমরা চাই না। ওকে, আমি একটু সারোয়ার তুষার আপনার কাছে এই বিষয়টা নিয়ে জানতে চাই। আমি যতটুকু জানি আপনি বাংলাদেশের রাজনীতির পাশাপাশিও একটু আন্তর্জাতিক বিষয় নিয়ে পড়ালেখা করেন, লেখালেখিও করেন। তো সেই জায়গা থেকে আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে এরকম মানবিক করিডোর দেখেছি, তার অভিজ্ঞতা তো খুব বেশি ভালো না। তারপরেও কেন আপনার কাছে মনে হয় বাংলাদেশ সরকার এরকম একটি মানবিক করিডোর দেওয়ার কথা ভাবছে কোনো ধরনের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া? আমি মনে করি সরকারের, আমি যেটুকু এটা নিয়ে হইচই ওঠার পরে যে ব্যাখ্যাগুলো শুনেছি, এটা এখন খুবই প্রাথমিক পর্যায়ে আছে। মানে এটা যদি ওদিকে দিতেই হয়, ওইখানে অন্তত দুইটা অ্যাক্টর আছে, একদিকে সরকার মানে বার্মা সরকার, অন্যদিকে ওই আরাকান আর্মি, তাদেরও কিন্তু এক জায়গায় আসতে হবে, ঐক্যমত হতে হবে এবং জাতিসংঘকে আমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে। তারপরে তো আমি মনে করি যে ওই প্রধান কি বলে পররাষ্ট্র উপদেষ্টা, উনি একটু আগ বাড়িয়ে বলে ফেলেছিলেন আর কি, বেশি আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু এটা অবশ্যই কনসার্নের, মানে অবশ্যই উদ্বেগের, যে আপনি যদি এটা কোনোভাবেই রাজনৈতিক দলগুলোকে ছাড়া, এমনকি একজন ব্যক্তি, আমাদের এখন একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছে, বুঝলাম ভালো, কিন্তু জাতীয় নিরাপত্তা কাউন্সিল করা উচিত আমাদের এই ধরনের ইস্যুতে। এটা সেখানে রাজনৈতিক দলগুলোর যারা এই ব্যাপারে বুঝদার লোক তারা থাকবেন, সিকিউরিটি এক্সপার্ট থাকবে, অনেকেই থাকতে হবে, সেনাবাহিনী থেকে লোক থাকতে হবে, একটা কাউন্সিল করে তারপর এই ধরনের বড় সিদ্ধান্ত যেতে হবে। এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে অনেক বড় একটা সিদ্ধান্ত। এটা তাহলে আমি বুঝলাম এটা খুব ভালো, কিন্তু আমাকে তো করতে হবে, তো বলতে হবে যে এটার মধ্যে এই কারণ, আমাদের এই লাভ আছে, আমাদের এই সম্ভাব্য ঝুঁকি থাকতে পারে, এইভাবে আমরা মোকাবেলা করব যদি ঝুঁকিগুলো আসে। এটা আমার কাছে তো আপনার খোলাসা করতে হবে। খোলাসা না করে আপনি তো এটা মানে করতে পারেন না। ফলে আমাদের দিক থেকে এটাই পজিশন, আমরা বলেছি, আমাদের আহ্বায়কও বলেছেন যে এটা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করা ছাড়া এই সরকার একা একা দিয়ে দিতে পারবে না। এই সরকারের সেই ম্যান্ডেট নাই, ঠিক আছে? আপনাকে কিন্তু প্রতি মুহূর্তে আপনার বৈধতাটাকে মানে রিকনফার্ম করে নিতে হবে। এটা কিন্তু মানে একবার না, গিভেন না যে আপনি একবার একটা আপনার কাছে আমাদের সবার যেহেতু সম্মতি আছে, সুতরাং আপনি এরপরে যাই করতে থাকবেন সবই গ্রহণযোগ্য হবে, তা হবে না। আপনাকে প্রত্যেকটা ইস্যুতে, যেগুলো বড় বড় ইস্যু, দৈনন্দিন কাজগুলো তো আপনি চালাবেন অবশ্যই, কিন্তু বড় বড় যেগুলো ন্যাশনাল ইস্যু, সেখানে আমি বলবো শুধু রাজনৈতিক দল না, আপনার জনগণের সাথেও কনসাল্ট করতে হবে। একটা সরকার কিভাবে জনগণের সাথে কথা বলে, তার কিন্তু অনেকগুলো পদ্ধতি, ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড পদ্ধতি আছে। আপনাকে সবাইকে সোরার উদ্যানে ডাকতে হবে না, আরও অন্য সিস্টেম আছে যেখানে, যার মধ্যে আপনি জনগণের অপিনিয়নটা নেওয়ার অনেকগুলো রাস্তা আছে। তো সুতরাং আমি এখনও মনে করি যেটা প্রাইমারি পর্যায়ে আছে সরকারের এই বক্তব্য বা অবস্থান, কিন্তু যদি এটা আপনি দেওয়ার সিদ্ধান্ত নেন, মানে তাহলে আপনাকে অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করতে হবে। আলাপ করা ছাড়া এটা নেওয়া যাবে না, কারণ আমরা তো এখনও বুঝতে পারছি না যে এখানে আমাদের গেইনটা কি, আমরা কি করতে চাচ্ছি ওখানে, ঠিক আছে? রোহিঙ্গাদের আমাকে ওখানে পাঠাতে হবে, এটা তো আমরা সবাই একমত। হ্যাঁ, আমরা তো রোহিঙ্গাদেরকে রাখতে চাই না, কিন্তু রোহিঙ্গাদেরকে পাঠালে পরে আমার সেনাবাহিনী ওখানে যাবে কিংবা করিডোর দেবে, সেখানে আরাকান আর্মির সাথে আমাদের কি অবস্থা দাঁড়াবে? কিন্তু ওইটার জন্য কিন্তু বলছে না, যে কারণে বলছে যে ওইখানে মানবিক সহায়তা পাঠাবে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে সেক্ষেত্রে তো আমাদের এখান থেকে তো ভালো ভূখণ্ড সেখানে আছে, যেমন বিশেষ করে আপনার রাখাইনে তো ডিপ সি পোর্ট আছে, সেখান থেকেও তো যেতে পারে মানবিক সহায়তা। না, যেতে পারে, আমাদের এখান থেকেও যেতে পারে, কিন্তু আমাকে বলতে হবে যে আমার মানে যেটা জাতীয় সংহতি সেটা অক্ষুণ্ণ থাকবে এবং সেটা কোনোভাবেই রিস্কে পড়বে না। আমাদের কাছে কি কি প্রিভেন্টিভ মেজার্স আমরা ভেবেছি, এটা আমাদের কাছে তো জানাতে হবে। সব একেবারে মাইকে ঘোষণা করে জানানোর দরকার নেই, কিন্তু সংশ্লিষ্টদেরকে তো জানাতে হবে, নাহলে আমি এটা কিভাবে বুঝবো? আপনার কাছে একদম সত্য করে জানতে চাই, আপনারা এই যে জাতীয় যুব শক্তি আপনাদের 16 মে সম্ভবত আত্মপ্রকাশ করবে, আপনারা কি এরপর স্বেচ্ছাসেবক শক্তিও করবেন কিনা? না, স্বেচ্ছাসেবক শক্তি না, আমরা এখন পর্যন্ত ভেবেছি যুব, শ্রমিক, নারী, এইগুলো আমরা মানে এই ধরনের উইংগুলো আমাদেরকে করতে হবে, ঠিক আছে? সবাই তো যুবক বেশিরভাগই, এরপরে আবার একটা যুব যদি করে, আমরা সবাই যুবক, কিন্তু আপনি একটা রাজনৈতিক দলের জায়গা থেকে ভাবেন। একটা রাজনৈতিক দল, আজকে আমাদের বয়স ধরেন আমরা অপেক্ষাকৃত তরুণ, সবসময় তো তা থাকবে না, কিন্তু একটা সংগঠনের, একটা রাজনৈতিক দলের একটা যুব উইং থাকতে হয়। তখন যারা যুবক থাকবে তাদেরকে এখানে আসতে হবে, মানে দলটাকে তো প্রাতিষ্ঠানিকীকরণ করা হচ্ছে।
এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে। এই প্রাতিষ্ঠানিকীকরণ, আজকে আমি একটা জায়গায় আছি, যুগ্ম আহ্বায়ক আরেকজন একদিন থাকবে এখানে, আরেকদিন আমার বয়স বাড়বে, কিন্তু যুব সংগঠন মানে যুবকদের নিয়ে সবসময় কাজ করার জন্য একটা উইং দরকার, সেটাই এটার মধ্যে দিয়ে করা হচ্ছে। আরেকটা প্রশ্ন, এটা একেবারে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে আমরা দেখলাম কিছুদিন আগে কুয়েটের ভিসিকে পদত্যাগ করতে হলো, যদিও উনি অনড় থাকতে চেয়েছিলেন। আবার আন্দোলনের মুখে দেখলাম যে বরিশাল বিশ্ববিদ্যালয় মানে ভিসি, প্রভিসি, ট্রেজারার তারা পদত্যাগ করেছেন। মাত্র 8-9 মাসে আমরা দুইটা বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন দেখলাম। 5 আগস্ট তো এই বিশ্ববিদ্যালয়ের অস্থিরতা থেকেই শুরু হয়েছিল, তো আবার মানে কেন আসলে? আমাদের বিশ্ববিদ্যালয়গুলো গণতান্ত্রিকভাবে পরিচালিত হয় না, এবং আওয়ামী লীগ আমলে এটার আমরা চূড়ান্ত পরাকাষ্ঠা দেখেছি। সেখানে আরও বাড়তি উপদ্রব হিসেবে ছাত্রলীগের মতো একটা ক্যাডার সংগঠন ছিল, যেটা অন্য কাউকে স্পেস দিত না। কিন্তু ওই যে ওই সন্ত্রাসী ছাত্র সংগঠন না থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে স্বৈরতান্ত্রিকতা বা স্বৈরাচারী মনোভাব, এটা কিন্তু যায় নাই। এটা আমরা কুয়েটে ক্ষেত্রে দেখলাম যে সে তার ছাত্রদেরকে মামলা দিচ্ছে, আওয়ামী লীগের মতো আচরণ। এখানেও আমরা শুনতে পেয়েছি যে অনেকগুলো প্রশাসনিক স্বৈরতান্ত্রিকতা, আর্থিক দুর্নীতি, আর্থিক অস্বচ্ছতা, জবাবদিহির অভাব, অনেকগুলো ইস্যু ছাত্ররা তুলেছে। তো সে কারণে আন্দোলন হয়েছে। এবং ভাইস চ্যান্সেলর, আমি মনে করি যে ছাত্ররা এরকম ইস্যু ভিত্তিক আন্দোলন করে, প্রত্যেকটা ছাত্রকে তাদের স্ব বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশটা দেখতে হবে। আপনি যদি অধ্যাদেশ দেখেন তাহলে আপনি দেখবেন যে এর চেয়ে অগণতান্ত্রিক জিনিস তো আর হতে পারে না। এই অধ্যাদেশগুলো ছাড়া বাকিগুলো তো 73-এর অধ্যাদেশেরও কিছু সমস্যা আছে, তবু সেখানে কিছু স্বায়ত্তশাসন তৈরি হয়েছে। কিন্তু বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো, এগুলোর অবস্থা আরো খারাপ। ঠিক আছে, সেই অধ্যাদেশগুলো সংস্কার করা দরকার, এই বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্তশাসন দেওয়া দরকার, এবং সেখানে ভাইস চ্যান্সেলরের যে একটা মানে বিশ্ববিদ্যালয়ের প্রধানমন্ত্রী হয়ে থাকা, তিনি কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রধানমন্ত্রী। আপনি যদি অধ্যাদেশটা পড়ে দেখেন, সমস্ত ক্ষমতা তার কাছে, তিনিই সবকিছু। একটা ওই ওয়াশরুম উদ্বোধন করতে গেলেও তাকে ছাড়া করা যাবে না, তার অনুমতি ছাড়া করা যাবে না। এই ধরনের একটা পাওয়ার স্ট্রাকচার, এটা আমাদের যেমন আছে, এটা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতেও আছে। তো সেই কারণে ছাত্ররা এই ইস্যুভিত্তিক আন্দোলনগুলো করে। কিন্তু আমি তাদের আহ্বান জানাবো, যেহেতু আমি নিজে একটা বিশ্ববিদ্যালয়ে ছিলাম এবং আমি দেখেছি এই আন্দোলন করার সময় এই অধ্যাদেশগুলো ছাত্রদেরকে আলটিমেটলি, সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে এই অধ্যাদেশের সংস্কারের দাবিতে বা করার দাবিতে একটা জোট করতে হবে। কারণ এই সংস্কারগুলো, এটা যতদিন থাকবে, এই একটা ভিসিকে তারা সরিয়েছে, আরেকটা ভিসি এসে কিন্তু আবার স্বৈরাচারী আচরণ করবে। ওকে, আমরা একদম শেষ করব, আমাদের সময় শেষ। সালাম ভাই, আপনার কাছে একটা বিষয়, একটা লাইন একটু শুনতে চাই। সেটা হচ্ছে এই যে সারোয়ার তুষার একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, জাতীয় নিরাপত্তা পরিষদ, কিংবা আমরা ভারতেও দেখেছি, বিভিন্ন দেশে দেখেছি, যুদ্ধের মতো ঘটনা যখন হয়, বড় ঘটনা হয়, অল পলিটিক্যাল পার্টি যে এলআই বা তাদের যে কমিটি আছে তারা একসঙ্গে বসে। বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে আমরা দেখেছি যখনই যারা সরকারে থাকে তারা নিজেরাই অন্যদের সাথে আলাপ না করে এরকম সিদ্ধান্তগুলো নেয়। আপনি কি মনে করেন এই ইস্যু? আমি তো এই কথাটাই একটু আগে বললাম, তাই না? হ্যাঁ, এইটাই বলেছেন, কিন্তু নিরাপত্তা পরিষদ নিয়ে, নিরাপত্তা পরিষদ বলেন, যাই বলেন, অর্থাৎ হোল নেশনকে এটাতে অংশগ্রহণ করানো বা কেউ এককভাবে সিদ্ধান্ত যাতে না নিতে পারে, তাহলে সেটাই তো স্বৈরাচার। এখানে আমি আরেকটি কথা বলবো, যেহেতু ওকে আমি পাইছি, এই জন্যই বলবো যে আজকে রাজনীতি, সে যেটা বলছে, তা আসলে রাজনীতিটাকেই তো আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি এখনো। এখন আজকে এনসিপিকে চিন্তা করতে হবে যে এখন পর্যন্ত ছাত্র রাজনীতি নিয়ে তারা কি দোলাচলে আছে নাকি কি আছে, এটাকে পরিষ্কার করা দরকার। কারণ বিগত এই 17 বছর বাংলাদেশের রাজনীতি ছিল না, উপরন্ত ছাত্র রাজনীতি তো ছিলই না। আজকে শেখ হাসিনা, আমি মনে করি অন্তত যে শেখ হাসিনা 17 বছর থাকতে পারতো না যদি তারা আরও আগে অ্যাক্টিভ হইতো। ছাত্র রাজনীতিটা যদি থাকতো বা ছাত্ররা যদি ঠিকমতো দেশের কল্যাণে, যখন এর আগে 2টা ভোট দিতে পারে নাই, আমরা যখন রাস্তায় নামছি তখন তারাও যদি ওই ইউনিভার্সিটিগুলো থেকে ওইটার ব্যাপারে প্রতিবাদ করতো, তাহলে কিন্তু বহু আগে শেখ হাসিনাকে বিদায় নিতে হতো। এখন এর জন্যই আজকে ছাত্র রাজনীতি বন্ধ করার কথা হচ্ছে ঠিকই, কিন্তু আসলে কি ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে রাজনীতি বন্ধ আছে? কেউ তো বলে যে না, বন্ধ নাই। এই কারণে বলবো যে আসলে এইটাকেও চিন্তা করতে হবে আমাদের, কারণ ছাত্র রাজনীতি ছাড়া রাজনৈতিক নেতৃত্ব আসবে কোত্থেকে আসবে, তাই না? আজকে কোথাও বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন নাই, ডাকসু, চাকসু, জাকসু, বা আজকে ছাত্র রাজনীতি নাই। আজকে তাদের মতো মেরিটেড স্টুডেন্টরা যখন বলে যে উই হেট পলিটিক্স, তাহলে পলিটিক্সটা ম্যাচিউর হবে কিভাবে, পলিটিক্সে ডেভেলপড হবে কিভাবে? কাজে এই বিষয়গুলো অবশ্যই, যেহেতু আমরা তো শেষ, ভবিষ্যৎটা তো তাদের, তাই কাজে তাদেরকেও এই বিষয়গুলো জাতির সামনে পরিষ্কার করতে হবে। অনেক ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং সারোয়ার তুষার, আপনাদের দুজনকেই। এবং দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে এতক্ষণ ধরে রাত জেগে অনুষ্ঠান দেখার জন্য। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।